আজকে আমরা ক্লাস 10 এর অজৈব রসায়নের দ্বিতীয় দিনের পড়ানো শুরু করছি। তো আজকে আমরা নাইট্রোজেন, আগের দিন আমরা অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ এগুলো পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন আর তোমাদের একটা কাছে H2S। তো নাইট্রোজেনটা আজকে আমি তোমাদের আলোচনা করবো। এদের একই রকমভাবে পরীক্ষাগার প্রস্তুতি, বিশুদ্ধিকরণ, সংগ্রহ, রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ এগুলো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। তো প্রথমে আমরা নাইট্রোজেনের গঠন, আমরা সবাই জানি নাইট্রোজেন হচ্ছে এরকম দেখতে হয়, ত্রিবন্ধনযুক্ত একটা মৌল, সমযোজী মৌল, সমযোজী ত্রিবন্ধন। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, কারণ নাইট্রোজেনের বাইরের পক্ষে 5টা ইলেকট্রন থাকে, তো দুটো লোন পেয়ার থাকে। তো এদের এই যে বন্ধন, ত্রিবন্ধনের বন্ধন বিয়োজন শক্তি, বন্ড ব্রেকিং এনার্জি মনে রাখতে হবে 225.2 কিলো ক্যালোরি পার মোল। তো নাইট্রোজেনের বন্ধন বিয়োজন শক্তি কত? 225 কিলো ক্যালোরি পার মোল। তো এটা এতটাই উচ্চমানের হওয়ায় এটা যে ত্রিবন্ধনযুক্ত মৌলগুলো হয় তাদের মধ্যে সর্বোচ্চ। তো এই বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি প্রয়োগ করে নাইট্রোজেনকে আমরা কখনোই পারমাণবিক নাইট্রোজেনে পরিণত করতে পারি না। এই শক্তিটা এতটা বেশি, বিয়োজন করতে গেলে প্রচুর শক্তি লাগে। মোল প্রতি কত? 225.2 কিলো ক্যালোরি পার মোল। আমরা দেখতে পাচ্ছি মোল প্রতি 225.2 কিলো ক্যালোরি। এই শক্তির মানটা অতি উচ্চমানের। এই কারণে সাধারণ উষ্ণতায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আচরণ করে। নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। তো বায়ুতে, পরিবেশে যে নাইট্রোজেন গ্যাস আছে, এটা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাসের মধ্যে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, প্লুটোন, জেনন, বিভিন্ন যে নিষ্ক্রিয় গ্যাস মিশে থাকে। যে নিষ্ক্রিয় গ্যাসগুলো মিশে থাকে তাদের মধ্যে হিলিয়াম আর নিয়ন ছাড়া বাকিরা প্রত্যেকেই কিন্তু নাইট্রোজেনের থেকে ভারী, মানে ওদের আণবিক ওজন বা আণবিক ভর নাইট্রোজেনের তুলনায় বেশি হয়। এই কারণে বায়ু থেকে যে প্রাপ্ত নাইট্রোজেন, তো যদি মিশে থাকে তাহলে কি বেশি ওজন সম্পন্ন কোনো জিনিস মিশে আছে, মানে সেই কারণে বায়ু থেকে প্রাপ্ত এই কারণে বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেনের ঘনত্ব বেশি হয়। মানে পরীক্ষাগারে যে নাইট্রোজেন আমরা প্রস্তুত করব বা কোনো যৌগ থেকে যে নাইট্রোজেন রাসায়নিকভাবে পাবো, তার তুলনায় বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেনটা কেন ঘন বেশি? কারণ এর মধ্যে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস মিশে থাকে। তো হিলিয়াম আর নিয়ন ছাড়া বাকি যে আমার নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তার প্রত্যেকেই নাইট্রোজেনের থেকে ভারী বা তাদের আণবিক ওজন বেশি। আণবিক ওজন বেশি সম্পন্ন কোনো পদার্থ যদি মিশে থাকে তাহলে সেটা ভারী হয়ে যাবে। এই কারণে বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেনের তুলনায় অনেক বেশি ঘন হয় বা তার ঘনত্ব বেশি হয়। তাহলে
এখানে আমরা দুটো প্রশ্ন আলোচনা করে ফেললাম। একটা হচ্ছে নাইট্রোজেন কেন নিষ্ক্রিয় হয়, কারণ এদের বন্ধন বিয়োজন শক্তি অনেক বেশি, তাই আমরা এই শক্তি প্রয়োগ করে এদের পারমাণবিক অবস্থায় নিয়ে যেতে পারি না। এই কারণে এদের বলা হচ্ছে, নাইট্রোজেনকে দেখা যায় এটা নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করে। ক্লোজ করে দিই। এরপর বিজ্ঞানী আর.জে. স্ট্রট দেখান, বিজ্ঞানী আর.জে. স্ট্রট দেখান কি দেখান, নাইট্রোজেনের মধ্যে যদি <1 মিলিমিটার চাপে তড়িৎ ক্ষরণ ঘটানো হয়, তাহলে এই নাইট্রোজেন গ্যাস দিলে সেটা পারমাণবিক নাইট্রোজেনে পরিণত হয়। তাহলে <1 মিলিমিটার পারদ চাপে যদি নাইট্রোজেন গ্যাসের মধ্যে আর.জে. স্ট্রট কি দেখাচ্ছেন, তড়িৎকরণ ঘটায়, তাহলে দেখা যাচ্ছে এটা পারমাণবিক নাইট্রোজেনে পরিণত হয় এবং উজ্জ্বল আলো বিকিরণ করে, জল করতে থাকে। তো পারমাণবিক স্টেটে চলে গেছে বলে এই ঘটনাটা ঘটে। ইভেন যদি আমরা তড়িৎকরণ বন্ধও করে দিই তাহলেও কিন্তু এই বিকিরণ কখনো বন্ধ হয় না। তড়িৎকরণ বন্ধ করে দিলেও এই বিকিরণটা চলতেই থাকে। তো এই যে পারমাণবিক স্টেটে চলে গেল তড়িৎকরণ ঘটানোর জন্য, তাহলে এই নাইট্রোজেন গ্যাসের মধ্যে শুধুমাত্র কিন্তু পারমাণবিক নাইট্রোজেন না, তড়িৎকরণ ঘটালে নাইট্রোজেন অণু ও পারমাণবিক নাইট্রোজেনের মিশ্রণ তৈরি হয় বা মিশ্রণ অবস্থায় থাকে। এর মধ্যে সব অণুগুলো ভেঙে যাচ্ছে তা নয়, কিছু সংখ্যক অণু ভেঙে পারমাণবিক অবস্থায় চলে যায়। তো সেই কারণেই এটা বিকিরণ করতে থাকে এবং এই যে এই মিশ্রণকেই বলা হয় সক্রিয় নাইট্রোজেন। এবং এই নাইট্রোজেনের সক্রিয়তা একেই বলা হচ্ছে সক্রিয় নাইট্রোজেন। এবং এই নাইট্রোজেনের সক্রিয়তা কিন্তু সাধারণ আণবিক নাইট্রোজেন অপেক্ষা অনেক বেশি। এক্সাম্পল দেওয়া যেতে পারে অ্যাসিটিলিন গ্যাস, অ্যাসিটিলিন, মিথেন, এই গ্যাসগুলো কিন্তু নাইট্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে না, কিন্তু সক্রিয় অবস্থায় বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে আমাদের কিছু জিনিস উৎপন্ন করে, সেটা দেখাই। বিক্রিয়া করে কিছু জিনিস উৎপন্ন করে। তাহলে অ্যাসিটিলিন, মিথেন এদের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া না করলেও সক্রিয় অবস্থায় নিয়ে গেলে তড়িৎক্ষরণ ঘটিয়ে স্টট দেখাচ্ছেন যেটা আণবিক আর পারমাণবিক নাইট্রোজেনের মিশ্রণ তৈরি হলো, সেটা কিন্তু অ্যাসিটিলিন, মিথেন প্রত্যেকের সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়াটা যদি ভাবি তাহলে অ্যাসিটিলিন হচ্ছে C2H2 প্লাস নাইট্রোজেন, এটা উৎপন্ন করবে সায়ানোজেন CnO2 প্লাস হাইড্রোজেন। মিথেন তাহলে এটা হলো কি নাম বললাম, সায়ানোজেন। আবার মিথেন কিন্তু এখানে বিক্রিয়া করবে পারমাণবিক নাইট্রোজেনের সঙ্গে। এখানে আমরা 2N লিখতেও পারতাম, মানে 2N লিখে দিই, জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। পারমাণবিক অবস্থায় আমি দেখাচ্ছি। সে করবে হাইড্রোসায়ানিক অ্যাসিড HCl, এটা আমাদের লাগছে 4টে, এটা কত লাগছে আমাদের HCl প্লাস হচ্ছে, তার ব্যালেন্সটা করে নেব, গ্যাস নিয়ে দিলাম হাইড্রোজেন।
এইভাবে আমাদের এই যে আমরা দুটো দিলে হচ্ছে 2 দিলাম, এখানেও 2 থাকলো, এখানেও 2, এখানে হবে 4 2 8 আর 3। তো এটা হলো হাইড্রো সায়ানিক অ্যাসিড। তাহলে সাধারণ নাইট্রোজেন, অ্যাসিটিলিন, মিথেন এদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করলেও পারমাণবিক নাইট্রোজেন এদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং প্রথম ক্ষেত্রে অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়ায় সায়ানোজেন উৎপন্ন করে CnO2, আর মিথেনের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোসায়ানিক অ্যাসিড বিক্রিয়ায় উৎপন্ন করে। তাহলে আমরা নাইট্রোজেনের প্রথমে সক্রিয় নিষ্ক্রিয়তার কারণ বুঝতে পারলাম, বন্ধন শক্তির জন্য। এটা কেন ভারী হয়? বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন পরীক্ষাগার থেকে প্রাপ্ত নাইট্রোজেন অপেক্ষা। আর সক্রিয় নাইট্রোজেন কি, এই তিনটে বিষয় আমরা আলোচনা করে ফেললাম। এরপর চলে যাব আমরা পরবর্তী অংশ, পরীক্ষাগার প্রস্তুতি। এগুলো বেসিক কিছু প্রশ্ন ছিল, আলোচনা করলাম। তো পরীক্ষাগার প্রস্তুতি আমরা দেখে নিই। আগের দিন আমরা অ্যামোনিয়াতে ছবি এঁকে বুঝেছি, তো আজকেও আমরা বুঝবো কি করে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করে। তো পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে গেলে দুটো জিনিস লাগে, সোডিয়াম নাইট্রাইট NaNA2, আর 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটো জিনিস এর মিশ্রণকে আমরা উত্তপ্ত করব ধীরে ধীরে, দিয়ে এখানে একটা বিক্রিয়া হবে, ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা দ্বি-পরাবর্ত বিক্রিয়া। তো দ্বি-পরাবর্ত বিক্রিয়ার মাধ্যমে আমরা নাইট্রোজেন উৎপন্ন করব। দুটো স্টেপে বিক্রিয়াটা হবে, বা দ্বি-পরাবর্ত বিক্রিয়ার মাধ্যমে আমাদের এই ঘটনাটা আমাদের দেখতে হবে। আচ্ছা, কি করা হচ্ছে? একটা গোলতল ফ্লাক্সে এই দুটো পদার্থের মিশ্রণ নিয়ে এটাকে একটা তার জালের উপর বসিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আমি গ্রাফের একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে একটা নির্গমন অন্তর্ভুক্ত করা আছে, কক দিয়ে মুখটা আটকে দিয়েছে, এখান দিয়ে বেরিয়ে এলো। সংগ্রহটা দেখাচ্ছি। এখানে কি কি আছে? এর মধ্যে মিশ্রণটা লিখেছি, সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড দুটোকে মিশিয়ে এর মধ্যে লিখেছি। মানে NaNO2 প্লাস NH4Cl, এর মধ্যে দুটো মিশ্রণকে রেখে আমরা এটাকে উত্তপ্ত করব। এটাকে আমরা উত্তপ্ত করব বার্নারের সাহায্যে, বুনসেন বার্নার। বার্নারের সাহায্যে এটাকে উত্তপ্ত করা হচ্ছে, দিয়ে এখান দিয়ে গ্যাসটা নির্গত হচ্ছে। গ্যাসটা যখন নির্গত হয় এর মধ্যে বেশ কিছু অপদ্রব্য বা ইম্পিউরিটি বলতে পারি, কারণ বিশুদ্ধ ছাড়া যেগুলো সেগুলোকে অপদ্রব্য বলি। এটাকে আমরা সংগ্রহ করব। জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা হবে।
একটা আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা আমরা সংগ্রহ করি। বোঝানোর জন্য যতটা দরকার সেই ছবিটা রাখলাম। মোটামুটি ভাবে একটা ছবি আমাদের এখানে দেখাতে পাচ্ছি, খুব একটা ভালো কিছু করতে পারলাম না, যাই হোক। তো এখান দিয়ে তো আমাদের উৎপন্ন হলো যে মিশ্রণ বেরিয়ে আসছে। কি কি থাকে? ক্লোরিন, ক্লোরিন মিশে থাকে, অ্যামোনিয়া মিশে থাকে, জলীয় বাষ্প মিশে থাকে। এগুলো হচ্ছে কি কি অশুদ্ধি থাকে, এগুলো অশুদ্ধি। জলীয় বাষ্প, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, আর এছাড়া তো অবশ্যই নাইট্রোজেন আছে। আমি নাইট্রোজেনটাকে এদিকে রাখলাম, বাকিগুলো এগুলো হচ্ছে উপর দিকে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে অশুদ্ধি। কি কি? নাইট্রোজেনের অক্সাইড, জলীয় বাষ্প, ক্লোরিন, আর কি বলে দিলাম, আর হচ্ছে অ্যামোনিয়া। এই চারটে থাকে। তো এইগুলোকে অশুদ্ধিগুলোকে, তাহলে এইগুলো হচ্ছে অশুদ্ধি। তাহলে অশুদ্ধিগুলো হলো, তাহলে কি কি অশুদ্ধি মিশে থাকে উৎপন্ন নাইট্রোজেনের সঙ্গে? অশুদ্ধি মিশে থাকে যেগুলো আমরা সেগুলো দেখলাম। কি কি? 1 নম্বর ক্লোরিন, 2 নম্বর জলীয় বাষ্প, 3 নম্বর অ্যামোনিয়া, 4 নম্বর নাইট্রোজেনের অক্সাইড NO আর N2O। এইগুলো হচ্ছে 5খানা অপদ্রব্য মিশে আছে আমার উৎপন্ন নাইট্রোজেনের সাথে। তো জলে নিম্ন অপসারণ করে এইখানে আমাদের নাইট্রোজেন গ্যাস সংগ্রহ হয়েছে, এবং ওর সঙ্গে কিন্তু অশুদ্ধিগুলো যেগুলো মিশে থাকে। তো তাই জলে কি করলাম? এটা জলের নিম্ন অপসারণ। জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় বিশুদ্ধ নাইট্রোজেনকে। জলের নিম্ন অপসারণ দ্বারা বা পারদের অপসারণ করার দ্বারাও করা যেতে পারে। শুষ্ক পারদের অপসারণ দ্বারাও কিন্তু সংগ্রহ করা যায়। তো এই হচ্ছে আমাদের পরীক্ষাগার প্রস্তুতির মধ্যে। তো অশুদ্ধিগুলোকে কি করে তাড়াবো? প্রথম, এই মিশ্রণটাকে, যে আমরা নাইট্রোজেন এবং যে গ্যাসগুলো মিশেছিল, ফার্স্ট সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর মধ্যে দিয়ে যদি মিশ্রণটাকে পাঠাই, তাহলে ক্লোরিন অপসারণ হয়। আমি শর্টে লিখছি, তোমরা শুনে ভালো করে বুঝে লিখবে। তাহলে ফার্স্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে যদি পাঠাই, তাহলে ক্লোরিন অপসারণ হয়। 2 নম্বর, তারপর কি করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড, জলাকর্ষী পদার্থ এবং অ্যামোনিয়া শোষক, জলকেও শোষণ করতে পারে, অ্যামোনিয়াকেও শোষণ করতে পারে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড পাঠালে অ্যামোনিয়া গ্যাস ও জলীয় বাষ্প এই দুটো শোষিত হয়ে যায়। তাহলে প্রথম অশুদ্ধি দূরীকরণ করা হচ্ছে কি? NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে পাঠালে ক্লোরিন অপসারণ হলো। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যামোনিয়া আর জলীয় বাষ্পকে শোষণ করা হয়। এরপর 3 নম্বর, উত্তপ্ত কপার এর উপর দিয়ে চালনা করা হয়। কেন করা হয় বলছি, এখানে আমি দেখার জায়গা নেই, চালনা করা হয়। তাহলে উত্তপ্ত কপারের উপর
দিয়ে দেখো আমাদের আর দুটো জিনিস পড়ে আছে, সেগুলো হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। তো কি হয়, উত্তপ্ত কপারের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইডগুলো কি হয়, উত্তপ্ত কপার দিয়ে এদের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, মানে অক্সিজেনটা বার করে দেয়, মানে বিজারণ ঘটে। উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি চালনা করি, তো আমরা একটু বিক্রিয়াটা দেখি। 4 নম্বরটা, উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি করি, তাহলে কপার প্লাস NO নাইট্রিক অক্সাইড, তাহলে ফার্স্ট নাইট্রোজেন অক্সাইড যেটা, তাহলে সেটা কি হলো বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন। তাহলে উত্তপ্ত কপারের উপর দিয়ে চালনা করলে গ্যাস মিশ্রণকে নাইট্রিক অক্সাইডটা নাইট্রোজেন উৎপন্ন করছে, আমার বিজারিত হয়ে গেল, এবং কপারের সঙ্গে যদি নাইট্রাস অক্সাইড N2O করে, সেক্ষেত্রে CuO প্লাস। তাহলে এইভাবে নাইট্রোজেনের অক্সাইডগুলিকে আমরা অপসারণ করে থাকি। তাহলে ফার্স্ট পাঠাতে হবে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে, তাহলে ক্লোরিন অপসারণ হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাঠালে অ্যামোনিয়া আর জলীয় বাষ্প শোষিত হয়ে যাবে। ফাইনালি গ্যাস মিশ্রণকে উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি চালনা করি, তাহলে নাইট্রোজেনের অক্সাইডগুলো বিজারিত হয়ে নাইট্রোজেন গ্যাস পরিণত হয়, এবং ফাইনালি যে বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো, অশুদ্ধিগুলি অপসারণের পর সেটাকে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। এই হচ্ছে টোটাল প্রসেস। তো এদের মধ্যে বিক্রিয়াটা আমি একটু দেখিয়ে দিই। তো তোমার পরীক্ষাগার প্রস্তুতির যে বিক্রিয়া, আমাদের এই দুটোর বিক্রিয়া হচ্ছে স্টেপ 1, বিক্রিয়াটার নাম বললাম ডি পরাবর্ত, ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন স্টেপ 1, প্রথমে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে উৎপন্ন হবে এক্সচেঞ্জ হয়ে সোডিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম NH4NO2 হলো সোডিয়াম। তাহলে প্রথম পর্যায়ে কি হলো, এরা দুজনকে মিশ্রণকে ধীরে ধীরে উত্তপ্ত করে সোডিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হলো। এটা হলো অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হলো। এরপর এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে আমরা এটাকে যদি আরো উত্তপ্ত করি, এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা বিভাজিত হয়ে বা ভেঙে গিয়ে দ্বিতীয় বিক্রিয়া এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা NH4NO2 এটা ভেঙে গিয়ে নাইট্রোজেন প্লাস জলীয় বাষ্প উৎপন্ন করবে। তাহলে পরীক্ষাগারের সমিত সমীকরণ, তাহলে এখানে কিন্তু সবসময় দুটো বিক্রিয়ায় লিখতে হবে। দুটো বিক্রিয়ার মাধ্যমেই পরীক্ষাগার প্রস্তুতি এবং দ্বিপরাবর্ত বিক্রিয়া ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন করানোর উদ্দেশ্য হলো, এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হলো, এই দ্বিতীয়টা যদি করতাম তাহলেই তো হয়ে যেত, কেন আমরা প্রথম স্টেপটা করছি? কারণ আর কিছুই নয়, অ্যামোনিয়াম নাইট্রাইট হলো একটা কঠিন পদার্থ। ভালো করে শুনবে, অ্যামোনিয়াম নাইট্রাইট হলো একটা কঠিন পদার্থ। এটাকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে, এটা সরাসরি দুটো গ্যাস মিশ্রণে পরিণত হচ্ছে, কঠিন থেকে গ্যাস। স্টেটের চেঞ্জ হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, এবং সেটা অতিরিক্ত দ্রুত হচ্ছে। এই দ্রুততার সাথে অবস্থার পরিবর্তন যদি ঘটে, সেখানে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। সেই কারণে অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি উত্তপ্ত করে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না। তাহলে কারণটা কি? বিস্ফোরণ ঘটে যাবে। কেন ঘটবে? অ্যামোনিয়াম নাইট্রাইট হলো সলিড, এটাকে উত্তপ্ত করলে দুটো গ্যাস উৎপন্ন হচ্ছে। সেই কারণে কঠিন থেকে গ্যাসে সরাসরি অবস্থায় যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে বিস্ফোরণের সম্ভাবনা দেখা যায়। এই কারণে
আমরা প্রথমে ধীরে ধীরে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিশিয়ে উত্তপ্ত করলাম এবং সেটা বিভাজিত হয়ে বা ভেঙে গিয়ে নাইট্রোজেন উৎপন্ন করছে। এই কারণে সরাসরি না করে আমরা এটা অটোমেটিক্যালি উৎপন্ন হবে, অল্প অল্প উৎপন্ন হবে, অল্প অল্প এটা প্রক্রিয়াটা কিন্তু দুটো একসঙ্গে চলছে। এরম নয় যে প্রথমে এটা হয়ে গেল, এরম না, একসঙ্গে যে আস্তে আস্তে নাইট্রোজেন বেরোতে থাকবে। তো এটাই হচ্ছে কারণ সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে নাইট্রোজেন উৎপন্ন না করা যায়। ঠিক আছে, এটাই একটা প্রশ্ন। তাহলে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে নাইট্রোজেন যদি প্রস্তুত করতাম তাহলে বিস্ফোরণের সম্ভাবনা থাকতো। কেন বিস্ফোরণ হবে? কারণ এটা হলো সলিড, এই দুটো গ্যাস। তাহলে কঠিন থেকে সরাসরি যদি গ্যাসে চলে যায় তাহলে সেক্ষেত্রে একটা বিস্ফোরণ ঘটার বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা এই প্রক্রিয়া অবলম্বন করি না। আমরা প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইটটাকে ধীরে ধীরে তৈরি করে নিয়ে সেটাকে আবার ভেতরে ভেতরে উত্তপ্ত করে নাইট্রোজেন উৎপন্ন করি। ঠিক আছে, তো এই হচ্ছে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির আমার আলোচনা। এর পরবর্তী অংশে আমরা চলে যাব অন্যান্য বিভিন্নভাবে আমরা নাইট্রোজেন উৎপন্ন করতে পারি। অন্যান্য বিভিন্নভাবে নাইট্রোজেন উৎপন্ন করতে পারি, তো সেই জিনিসগুলো আমরা এবার একটু দেখে নেব। আগের দিন আমরা যখন অ্যামোনিয়া পড়েছিলাম, অ্যামোনিয়াতে কিন্তু অনেকগুলোই বিক্রিয়া দেখেছি, যেখানে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। ওকে, তো অন্যান্য উপায়ে নাইট্রোজেন প্রস্তুতি। কি কি উপায় আমরা কয়েকটা আলোচনা করি, অসংখ্য উপায় হয়। অন্যান্য উপায় নাইট্রোজেন প্রস্তুতি সম্পর্কে আমরা আলোচনা করব। আগের দিন আমরা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন কনভার্সন দেখেছি। আমার অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন পাওয়া যেতেই পারে, আবার নাইট্রোজেন থেকেও অ্যামোনিয়া পাওয়া যায়। যেমন অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তোমরা দেখেছো অতিরিক্ত অ্যামোনিয়া নিলে সেখানে নাইট্রোজেন উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে আবার কিউপ্রিক অক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করি সেখানেও কিন্তু নাইট্রোজেন উৎপন্ন হয়। দুটো বিক্রিয়া দ্বারা লিখে ফেলি। এক নম্বর হচ্ছে জাস্ট বিক্রিয়াগুলো লিখছি, অ্যামোনিয়া প্লাস ক্লোরিন, তাহলে উৎপন্ন হলো নাইট্রোজেন প্লাস আমাদের উৎপন্ন হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে আমাদের নাইট্রোজেন আর হচ্ছে NH4Cl। NH4Cl হচ্ছে আমাদের ঠিক আছে। এই বিক্রিয়াটা আমরা আগের দিন করেছি, অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে এটা একটা অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন পাওয়া যেতে পারে, আবার পাওয়া যেতে পারে কিউপ্রিক অক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করি। এটা অ্যামোনিয়ার বিজারণ ধর্মের একটা উদাহরণ। কপার প্লাস নাইট্রোজেন প্লাস কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল। এখানে আমরা ব্যালেন্স করতে চাইলে এখানে একটা আমরা 2 বসিয়ে নিলাম, 2 বসিয়ে নিলাম, তাহলে এখানে এটা 3 হলো, এটাও 3, এটাও 3। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে কিউপ্রিক অক্সাইড সেই বিক্রিয়ায় আমরা নাইট্রোজেন উৎপন্ন করতে পারলাম। অ্যামোনিয়া থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় নাইট্রোজেন উৎপন্ন হলো। তো দুটো খুব ইন্টাররিলেটেড, তোদের মধ্যে রূপান্তরিত হয় নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন, যেমন হেবার পদ্ধতি দেখেছি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া। তারপরে চলে আসে এই দুটো বিক্রিয়া আমরা আগের দিন আলোচনা করে ফেলেছি। তো এবার আমরা দেখব যে অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে অ্যামোনিয়াম ডাইক্রোমেট NH4 2Cr2, এটা হচ্ছে কম লবণ। কম লবণের অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটার নাম কি? অ্যামোনিয়াম
ডাইক্রোমেট। কমলা বর্ণের অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে আমরা যদি উত্তপ্ত করি, ডেল্টা মানে তাপ প্রয়োগ করা, তাহলে ক্রোমিক অক্সাইড, সবুজ বর্ণের একটা ক্রোমিক লবণ উৎপন্ন হয়, প্লাস নাইট্রোজেন উৎপন্ন হয়, প্লাস জল, জলীয় বাষ্প বা জল উৎপন্ন হয়, জলীয় বাষ্প পাওয়া যায়। তো কমলা বর্ণের অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সবুজ বর্ণের ক্রোমিক অক্সাইড, নাইট্রোজেন এবং আমার জলীয় বাষ্প উৎপন্ন হয়। এইগুলো আমরা দেখলাম। এরপর চলে আসি ব্যালেন্সটা যদি আমরা করি, 2 আছে তাহলে 4 বসাবো, C4 3 7, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। এরপর আমরা যাব নেক্সট কিছু প্রশ্ন আমি আলোচনা করব তোমাদের। প্রশ্ন একটু দেখি কয়েকটা। বললো ধরো ক্লোরিন থেকে তাহলে পেলাম, ক্লোরিন থেকে পেলাম কিউপ্রিক অক্সাইড বা অ্যামোনিয়া থেকে পেলাম, আর অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে পেলাম নাইট্রোজেন প্রস্তুতি। 4 ব্লিচিং পাউডার থেকে আমাদের নাইট্রোজেন প্রস্তুত করতে হবে। ব্লিচিং পাউডার থেকে আমরা কি করে নাইট্রোজেন প্রস্তুত করি সেটা আমাদের এবার দেখে নিতে হবে। ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCl, তো ব্লিচিং পাউডারের সংকেত কি হলো? ব্লিচিং পাউডার থেকে নাইট্রোজেন। তো ব্লিচিং পাউডার যদি বলি, ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড CaOCl এর সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় নাইট্রোজেন, ক্যালসিয়াম ক্লোরাইড, জল। তোমাদের বইতে যে কটা প্রশ্ন থাকবে, তো তোমাদের আমি কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, সেই প্রশ্নগুলোই আমি একটু আলোচনা করে দিলে তোমাদের সুবিধা হবে। তো ব্লিচিং পাউডার থেকে আমরা উৎপন্ন করতে পারি, ক্লোরিন থেকে পেলাম, আর কি ছিল আমাদের কিউপ্রিক অক্সাইড দেখিয়ে দিয়েছি, এগুলো আমাদের হলো। আচ্ছা, অ্যামোনিয়া থেকে যদি রূপান্তর করতে বলে নাইট্রোজেন, বললো প্রশ্ন বলি একটা, বললো ধরো অ্যামোনিয়া থেকে একটা ডিস্টার্ব করছে, বললো অ্যামোনিয়া তীর দিলেন আমাদের, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। এটা মানে কি? এটা মানে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন করতে পারবো, অনেক কটা বিক্রিয়া আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। আবার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া আগের দিন পড়েছি, হেবার পদ্ধতি, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতির একটা পদ্ধতি পড়েছি, হেবার পদ্ধতির মাধ্যমে আমরা করেছি। তো এটা করে রাখবে রূপান্তর। নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কিভাবে পাওয়া যায় এবং অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন কিভাবে পাওয়া যায়, এটা একটু ভালো করে দেখে রাখবে। এরপর চলে আসি নেক্সট আমাদের এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রূপান্তর তো হয়ে গেল। নাইট্রোজেনের অক্সাইড থেকে কি করে নাইট্রোজেন করিয়ে দিয়েছি। নাইট্রোজেনের অক্সাইড থেকে কি করতে হবে? উত্তপ্ত ধাতব কপার। আমি জাস্ট নাইট্রোজেনের কোশ্চেন হিসেবে লিখে খাতায় নোট করে লাগবে। নাইট্রোজেনের প্রথমেই দেখিয়ে দিয়েছি অক্সাইড থেকে নাইট্রোজেন প্রস্তুতি প্রথমে শিখে ফেলেছি। কি করতে হবে? উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রোজেন অক্সাইড NO এবং N2O নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইডকে চালনা করলে আমরা বিক্রিয়াটাকে একবার লিখে দিতে পারি। এটা প্লাস কপার নাইট্রোজেন প্লাস কিউপ্রিক অক্সাইড। আমি আবার ব্যালেন্স করছি না, আর N2O হলে কিউপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম, এটা আগেই পেয়েছি। নেক্সট আমাদের প্রবলেম বা কোশ্চেন হিসেবে আমি যেগুলো ক্যালকুলেট করছি সেটা হলো লোহিত তত্ত্ব কপারের সাথে
উত্তপ্ত কপারের সাথে নাইট্রিক অ্যাসিড বাষ্পের বিক্রিয়া। বিক্রিয়াটা তোমরা ক্লাস 9 এ পড়েছিলে। ক্লাস 9 এ তোমরা এই বিক্রিয়াটা পড়েছিলে। তো এই বিক্রিয়াটা কেমন ছিল ধরো, নাইট্রিক অ্যাসিড মানে HNO3, এটার সঙ্গে এটা বাষ্প কপারের বিক্রিয়া যদি করি তাহলে হবে নাইট্রোজেন প্লাস কিউপ্রিক অক্সাইড প্লাস জলীয় বাষ্প। এক মিনিট, নাইট্রোজেন প্লাস কিউপ্রিক অক্সাইড প্লাস জলীয় বাষ্প উৎপন্ন হয়। অপেক্ষা করো একটু। লোহিত তত্ত্ব কভার করতে তাহলে আমরা কি কি শিখলাম একটু আলোচনা করে নিই। তাহলে কি কি উপায় আমরা পরীক্ষার প্রস্তুতি ছাড়াও দেখলাম। অ্যামোনিয়াম ডাইক্রোমেট, কমলা বর্ণের অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখানে নাইট্রোজেন উৎপন্ন হলো। আচ্ছা, আর ক্রমিক লবণ উৎপন্ন হলো, ক্রমিক অক্সাইড হচ্ছে আমাদের সবুজ বর্ণের, কালার চেঞ্জটা খেয়াল করতে হবে। আর বললাম অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, নাইট্রোজেন হলো। কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়ায় নাইট্রোজেন উৎপন্ন হলো। আর কি দেখলাম, নাইট্রোজেনের অক্সাইড থেকে নাইট্রোজেন উৎপন্ন হলো। তারপরে ব্লিচিং পাউডার থেকে নাইট্রোজেন উৎপন্ন হলো। আর লোহিত তত্ত্ব কপারের মধ্যে নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করলে আমাদের নাইট্রোজেন উৎপন্ন হবে। তো প্রত্যেকটা বিক্রিয়ায় তোমরা খুব কেয়ারফুলি খাতায় নোট করে নেবে। ক্লোজ করে দিই। এরপর চলে আসি আমাদের পরবর্তী যেটা প্রশ্ন আমার কাছে আছে, সেটা হলো ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। এবার নাইট্রোজেনের বিক্রিয়ায় চলে আসি। নেক্সট আমাদের টপিক নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া। নাইট্রোজেনের বিক্রিয়া। নাইট্রোজেনের বিক্রিয়া সেটা আমাদের দেখতে হবে। তো বিভিন্ন ধাতু আবার নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাইট যৌগ গঠন করে উত্তপ্ত অবস্থায়। যেমন ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অবশ্যই উত্তপ্ত অবস্থায়, উত্তপ্ত অবস্থায় নাইট্রোজেন গ্যাস চালনা করতে হবে। ALN লিখলাম, এটা হলো অ্যালুমিনিয়াম। আমি পাশে নাম লিখে দিই, অ্যালুমিনিয়াম নাইট্রাইট। অ্যালুমিনিয়াম নাইট্রাইট পাশে নিয়ে যাই ফার্স্ট। তাহলে আমরা প্রথম বলছি ধাতু, ধাতুর সাথে বিক্রিয়া। তাহলে উত্তপ্ত অ্যালুমিনিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। এই অ্যালুমিনিয়াম নাইট্রাইটকে যদি আমরা জল যোগ করি, অ্যালুমিনিয়াম নাইট্রাইটকে যদি জল যোগ করি, এটা আগের দিন বলেছি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। তাহলে দেখো নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া আমরা দুটো স্টেপেই পেয়ে যাচ্ছি। 2 নম্বর, উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা যদি নাইট্রোজেন পূর্ণ গ্যাসে প্রবেশ করানো হয়, এটা হচ্ছে উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতাকে, এটা নাইট্রোজেনের শনাক্তকরণ, এখানে আমি বলে দিচ্ছি। উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতাকে নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে যদি প্রবেশ করানো হয়, নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে, তাহলে উৎপন্ন হবে একটা সাদা গুঁড়ো পদার্থ Mg3N2। এটা হলো সাদা গুঁড়ো পদার্থ। সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়, কি নাম হলো তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ওটা ছিল অ্যালুমিনিয়াম নাইট্রাইট, তাহলে এটার নাম হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তো এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট এবার
ম্যাগনেসিয়াম নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে ম্যাগনেসিয়াম ফিতা যদি প্রবেশ করায় তাহলে একটা সাদা গুঁড়ো উৎপন্ন হচ্ছে। সেই সাদা গুঁড়োকে যদি জল দিয়ে মিশিয়ে ঝাঁকায়, এই সাদা গুঁড়ো মানে ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যদি জল মিশিয়ে ঝাঁকায় তাহলে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাবে প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তার মানে যদি অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় তার মানে বুঝবো ওই আগের গ্যাস জারে ছিল নাইট্রোজেন। তাহলে কোন একটা গ্যাস জারে একটা গ্যাস আছে, তার মধ্যে আমরা ম্যাগনেসিয়াম উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতাকে জ্বালিয়ে প্রবেশ করালাম, দেখলাম একটা সাদা গুঁড়ো উৎপন্ন হলো। এই সাদা গুঁড়ো পদার্থটাকে আমরা জল যোগ করে ভালো করে ঝাঁকিয়ে নিতেই দেখা যাচ্ছে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, ঝাঁঝালো গন্ধ। তার মানে বুঝে গেলাম প্রথম যে পাত্রে গ্যাসটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেটা নাইট্রোজেন, এবং এইভাবে পরীক্ষাগারে নাইট্রোজেনকে আমরা শনাক্ত করতে পারি। ঠিক আছে, নেক্সট। তো দুটোই দেখলাম উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করছে। 3 নম্বর লিথিয়াম। মনে রাখবো একমাত্র লিথিয়াম যে নাইট্রোজেনের সঙ্গে ঘরের উষ্ণতায় যুক্ত হতে পারে, দিয়ে লিথিয়াম নাইট্রাইট উৎপন্ন করতে পারে। একমাত্র লিথিয়াম যা ঘরের উষ্ণতায়, এটা হবে Li3N2, লিথিয়ামের যোজ্যতা 2, নাইট্রোজেনের 3, তাহলে এটা 3 লাগছে। একমাত্র লিথিয়াম ধাতু যা ঘরের উষ্ণতায়, এই জন্য এই ধাতুর সঙ্গে বিক্রিয়ার শর্ত সব ধাতু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় উত্তপ্ত অবস্থায় সংযুক্ত হয়, কিন্তু শুধুমাত্র লিথিয়াম ধাতু ঘরের উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রাইট। তাহলে কোন ধাতু পারে? লিথিয়াম ধাতু পারে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় ঘরের উষ্ণতায় রাসায়নিকভাবে যুক্ত হতে। তাহলে লিথিয়াম নাইট্রাইট একমাত্র ধাতু, লিথিয়াম ধাতু যা রুম টেম্পারেচারে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তো আমরা নাইট্রোজেনের বিক্রিয়ার প্রথম দেখে নিলাম ধাতুর সঙ্গে বিক্রিয়া কি করে ঘটে, এবং সেখান থেকে শিখে নিলাম একমাত্র নাইট্রোজেনের সঙ্গে লিথিয়াম ঘরের উষ্ণতায় পারে। এবং আরেকটা কি শিখলাম, ধাতব নাইট্রাইট যেগুলো পেলাম, ধাতব নাইট্রাইট, অ্যালুমিনিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, লিথিয়াম নাইট্রাইট, এগুলোর সঙ্গে যদি জল যোগ করা হয় তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এইভাবেও আমরা ধাতব নাইট্রাইট থেকে অ্যামোনিয়া উৎপন্ন করতে পারি, যেগুলো আমরা অ্যামোনিয়া বিক্রিয়ায় আগের দিন দেখেছিলাম। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো, 1 মিনিট একটু কিছুটা আটকাচ্ছে, একটু অপেক্ষা করো, তারটা সমস্যা হচ্ছে। এরপরে আমরা চলে আসবো নেক্সট, ধাতুর সঙ্গে বিক্রিয়া তো আমরা করে ফেললাম। এরপর চলে আসবো অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ। অক্সিজেন হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া কি করে বিক্রিয়া করে এবং সেখানে কি শর্ত কাজ করে সেটা আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট 2 নম্বর, হাইড্রোজেন ও অক্সিজেনের সাথে তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া তো আমরা আগের দিন পড়েই ফেলেছি, হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন অ্যামোনিয়া, তোমরা আগের দিন এটা পড়ে ফেলেছো। এবার পদ্ধতি প্লাস 22.24 কিলো ক্যালোরি। এবার পদ্ধতি আমি আর শর্ত লিখলাম না, আগের দিন শিখিয়ে দিয়েছি। 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 200 atm চাপ, আর কি বলেছিলাম, আয়রন ছিল অনুঘটক, অ্যালুমিনিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড উদ্দীপক। তো এই পদ্ধতিটা তোমরা ওখান থেকে দেখে নেবে,
তাহলে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে এবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি আমরা দেখেছিলাম একদিন। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো প্রতি 1 মোল নাইট্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে 22.24 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। এবার এটাকে নাইট্রোজেনের যে বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সঙ্গে হয়, এটা খুব ভালো করে বুঝতে হবে। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেন প্লাস নাইট্রোজেন। অক্সিজেন এটা পরিবেশেও ঘটে বিক্রিয়াটা, এটাকে নাইট্রোজেন আবদ্ধকরণ বলা হয়। কি করে পরিবেশে নাইট্রোজেন আবদ্ধ হয়? তো নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে গেলে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করে, বা যেটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটাতে হয়। বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটিয়ে আবার নাইট্রোজেন অক্সিজেন এরা পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে কি হলো? স্টেপ 1, এখানে আমি এডি দিয়ে লিখি স্টেপের মাধ্যমে। তাহলে ফার্স্ট স্টেপে কি দেখলাম? নাইট্রোজেন অক্সিজেন প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে, এবং এটা একটা তাপ শোষী বিক্রিয়া। মানে তাপ মাইনাস তাপ মানে হচ্ছে তাপ শোষী, এটা তাপ উৎপাদী, এটা তাপ উৎপাদী। তো নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার একটু ক্লোজ করে দিই, তোমাদের সুবিধা হবে। নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার প্রথমটা হচ্ছে তাপ শোষী বিক্রিয়া, 43.3 কিলোক্যালোরি তাপ শোষিত হয়। ফার্স্ট স্টেপ। তাহলে স্টেপ 1 কি হলো? পরিবেশের নাইট্রোজেন এবং অক্সিজেন যখন আমাদের বজ্রবিদ্যুৎ হয়, বজ্রবিদ্যুতের সময় তো খুব উচ্চ তাপমাত্রার সৃষ্টি হয়, তো সেখানে কিন্তু আমাদের নাইট্রোজেন আর পরিবেশের নাইট্রোজেন অক্সিজেন জুড়ে গিয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তো এই নাইট্রিক অক্সাইড পুনরায় স্টেপ বি, এই নাইট্রিক অক্সাইড পুনরায় পরিবেশের অক্সিজেন দ্বারা জারিত হবে অনেক কম উষ্ণতায়, প্রায় 600। জারণ প্রক্রিয়া ঘটে, এটাও জারণ, এটাও জারণ, এটাও একটা জারণ। তাহলে পরিবেশের নাইট্রোজেন দ্বারা পুনরায় জারিত হয়, পুনরায় জারণ, পুনরায় জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এটা হচ্ছে বাদামি বর্ণের গ্যাস। এইটা আমরা সবাই দেখেছি, রেলগাড়ি যখন চলে পেন্টোগ্রাফে একটা রাতের বেলা আলো জ্বলে ওঠে বাদামি রঙের, নীলচে বাদামি। ওকে, নীলচে বাদামি একটা কালার দেখতে পাই, তো এটাই কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। তাই রেলগাড়িতে, রেল লাইনে পেন্টোগ্রাফে বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে, যেখানে পরিবেশের নাইট্রোজেন অক্সিজেন জুড়ে গিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং বাদামি ধোঁয়া, নীলচে বাদামি ধোঁয়ার সৃষ্টি করছে। স্টেপ 3, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার কি হবে? জলের সঙ্গে, বৃষ্টির সঙ্গে সাধারণত কি হয়? বৃষ্টির সময় তো এই ঘটনাটা প্রাকৃতিক যদি ঘটে, তো আমরা যদি এটাকে পরীক্ষাগারে করতে চাই, এটা খুব খরচবহুল, খরচসাধ্য ব্যাপার, তো এটা সাধারণত করা হয় না। তো এখানে আবার এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো, এ আবার জলের সঙ্গে যুক্ত হবে, গিয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, এই যে NO3 প্লাস NO, এই NO আবার জারিত হবে। তো স্টেপ 2 থেকে আবার কন্টিনিউ চলতে থাকবে। তো এইভাবে আমরা এইখানে বিক্রিয়াটা পেলাম। এটা 2 যদি করে দিই, 2 করে দিলে ব্যালেন্স একটু ঠিক করে নিতে হবে। তাহলে আমাদের এটা আসছে 2 যদি করি, তাহলে দেখো তোমরা ব্যালেন্স করলে নাইট্রোজেন হাইড্রোজেনটা তো ম্যাচ করিয়ে দিলাম। নাইট্রোজেন তাহলে হচ্ছে আমাদের না 2 করবো না, আমি 4 করবো। 4 হয়, তাহলে এটা 4 হলো, তাহলে এখানে আমার 2 হলো। তাহলে কত হচ্ছে? 4, এখানে 5টা চলে এসছে, 5টা মানে চলে গেছে 4 3 12 কে 13, 5 যদি হয় তাহলে হচ্ছে আমাদের 4 দুগুণে 8, 4 দুগুণে 8 না, 4 3 12 কে 13, হ্যাঁ 10 দুগুণে 4 বছরে কত হচ্ছে? 10 4 14 হয়ে যাচ্ছে। ঠিক করে দেখে যদি করা যায়
তোমরা নিজেরাই করে ফেলতে হবে, একটু ভালো করে নিজেরাই পেরিয়ে যাবে। একটু চিন্তা করে দেখো কি হতে পারে। তাহলে আছে আমাদের একটা দুই হাইড্রোজেন মিলল, তিন দুগুণে 6 কে 7 পেয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের, এই যে নাইট্রিক অক্সাইড হলো এটা পুনরায় জারিত হবে। তো প্রক্রিয়াটা প্রাকৃতিক ক্ষেত্রে পুনরায় জারিত হয়ে আবার নাইট্রোজেন ডাই অক্সাইড, সেই নাইট্রোজেন ডাই অক্সাইড পুনরায় জলের সঙ্গে যোগ হয়ে নাইট্রিক অক্সাইড, তো নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, নাইট্রিক অ্যাসিড। তো এই যে ঘটনাটা হলো এখানে আমাদের যে নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হলো এটা কিন্তু খুব খরচবহুল। তো সেই জন্য পরীক্ষাগারে প্রাকৃতিকভাবে ঘটে, এটা পরিবেশে ঘটে। তো এই যে নাইট্রিক জলের মধ্যে জলের সঙ্গে অ্যাসিড নেমে আসে, দিয়ে জমিতে গিয়ে পড়লে সেটা জমির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রিক লবণে পরিণত হয়। তো সেখান থেকে আমাদের জমি যে ব্যাকটেরিয়া আছে নাইট্রিক লবণ করে জমির উর্বরতা বৃদ্ধি করে মাটির। তো সেই জন্য বৃষ্টি বজ্রপাত ভালো হলে আমাদের চাষের পক্ষে ভালো, এই জন্য বলা হয়। কিন্তু পরীক্ষাগারে কখনোই এই প্রক্রিয়াটা করা হবে না, কারণ এটা খুব খরচবহুল প্রক্রিয়া। ঠিক আছে, তো এটাই হচ্ছে নাইট্রোজেনের সাথে অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার কমপ্লিট করলাম আমরা। এরপর চলে আসি নেক্সট নাইট্রোলিন। নেক্সট আমাদের বিক্রিয়া নাইট্রোলিন, খুব ইম্পর্টেন্ট তোমাদের এমপি কোন এক্সামের জন্য। নেক্সট আমাদের টপিক হচ্ছে, একটু পিছিয়ে দিই, নেক্সট টপিক হচ্ছে নাইট্রোলিন। নাইট্রোলিন কি? ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেন গ্যাস এর মিশ্রণকে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়, তাহলে CaNCN সাইনামাইড আগের দিন পড়েছি প্লাস কার্বন, এটা হলো ক্যালসিয়াম সাইনামাইড। অ্যামোনিয়া প্রস্তুতি সাইনামাইড পদ্ধতি আমি বলেছিলাম। এই যে মিশ্রণটা ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বনের একটা ধূসর, এই যে মিশ্রণটা কেমন ধূসর, কালচে একটা ধূসর মিশ্রণ, এই মিশ্রণটাকেই বলা হচ্ছে নাইট্রোলিন। এটা কি কাজে লাগে? নাইট্রোলিন জমিতে সার হিসাবে, একটা নাইট্রোজেন ঘটিত সার হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে খুব উত্তপ্ত স্টিম বা জলীয় বাষ্প, উত্তপ্ত স্টিম মানে হচ্ছে জল, এর সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হয়। আমরা আগের দিন দেখেছি অ্যামোনিয়া প্রস্তুতি সাইনামাইড পদ্ধতি, উত্তপ্ত স্টিমের উপর দিয়ে বিক্রিয়াটা আমরা আগের দিন পড়েছি। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 3, ব্যালেন্স করে দিলাম, তলায় লিখলাম বিক্রিয়াটা জায়গা নিয়ে নিই। তো এটাও কিন্তু করা যেতে পারে। সাধারণত নাইট্রোজেন কি কাজে লাগে? নাইট্রোজেন ঘটিত সার, নাইট্রোজেন ঘটিত সার হিসাবে এর প্রয়োগ হয়। নাইট্রোজেনকে আমরা নাইট্রোজেন ঘটিত সার হিসাবে ব্যবহার করে থাকি। এবার চলে আসি নাইট্রোজেন ঘটিত সার, একটা নাইট্রোলিন পেলাম। নাইট্রোলিনকে আমরা যেমন সার পেলাম সেভাবে ইউরিয়া হয় নাইট্রোজেন ঘটিত। শনাক্তকরণ আগে বলে দিয়েছি, ম্যাগনেসিয়াম ইত্যাদি, ওটা আমি আর আলোচনা করছি না। তো নাইট্রোজেন ঘটিত সার যদি
হয়, জৈব সার যদি বলি, জৈব সার নাইট্রোজেন ঘটিত জৈব সার যদি বলা হয়, এটা হচ্ছে ইউরিয়া। CO NH2 আগের দিন পড়েছি, অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া সার উৎপাদন পদ্ধতি। তো নাইট্রোজেন ঘটিত একটা জৈব সার। অজৈব সার তো অ্যামোনিয়াম নাইট্রেট পেলাম, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে একটা সার। অজৈব সারের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, নাইট্রোজেন তো আছে, অ্যামোনিয়াম NH4 অ্যামোনিয়াম নাইট্রেট একটা অজৈব সার, জৈব সার ইউরিয়া। এছাড়াও আমরা নাইট্রোজেনকেও পেয়েছি, যেটা সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা নাইট্রোজেন চ্যাপ্টারে তাহলে আমরা কি কি আলোচনা করলাম? প্রথম দেখলাম, একটু রিপিট করে নিই, আমাদের নাইট্রোজেনের নিষ্ক্রিয়তার কারণ কি? বন্ধন বিয়োজন শক্তি উচ্চমানের হয়। এটা গ্যাসটা পরিবেশ থেকে যে সংগৃহীত নাইট্রোজেন সেটা কেন ভারী হয়? এর মধ্যে বিভিন্ন আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো মিশে থাকে। আবার বিজ্ঞানী R.J. স্ট্রাট কি দেখিয়েছেন, যদি নিম্ন চাপে তড়িৎক্ষরণ ঘটায় তাহলে আমাদের তড়িৎক্ষরণ ঘটালে নাইট্রোজেন দীপ্তিমান উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে থাকে, আলো বিয়োজন করে, আলো বিকিরণ করে। এবং এই প্রক্রিয়াটা বন্ধ করে দিলেও, মানে তড়িৎক্ষরণ না ঘটালেও এর মধ্যে কি দেখতে পাই? আলো বিকিরণটা চলতেই থাকছে। তো এই যে মিশ্রণটা তৈরি হয়েছে তড়িৎক্ষরণ ঘটানোর ফলে, এটা কিসের মিশ্রণ? আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক নাইট্রোজেন, এই দুটো মিশে ওখানে আমাদের সক্রিয় নাইট্রোজেন পড়েছে। তো এটা কেন সক্রিয়? সাধারণ নাইট্রোজেন দুটো ধরনের এসেছিলাম, অ্যাসিটিলিন আর মিথেন, এদের সঙ্গে বিক্রিয়া ঘটায়। এমনি নাইট্রোজেন পারে না, কিন্তু সক্রিয় নাইট্রোজেন পারে, করে সায়ানোজেন এবং হাইড্রোসায়ানিক অ্যাসিড উৎপন্ন করে। এরপর আমরা পরীক্ষাগার পরিস্থিতি দেখলাম, সেখানে বললাম কেন অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি উত্তপ্ত করা হবে না, কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় এসে বিস্ফোরণ ঘটবে। দ্বিপরাবর্ত বিক্রিয়ার গুরুত্বটা বুঝে গেলাম। কী কী অশুদ্ধি থাকে পরীক্ষাগারে প্রস্তুত নাইট্রোজেনের মধ্যে? কী কী থাকে বলেছিলাম? ক্লোরিন, সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে অপসারণ করতে হবে। অ্যামোনিয়া, জলীয় বাষ্প, এদের করবো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে। আর সবশেষে গ্যাস মিশ্রণকে উত্তপ্ত কপারের উপর দিয়ে চালনা করব, দিয়ে তাতে নাইট্রোজেনের নাইট্রিক অক্সাইড আর নাইট্রাস অক্সাইড এই দুটো অপসারিত হয়ে যাবে। অপসারিত হবে না, ভুল বললাম, বিজেপিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করবে, দিয়ে বিশুদ্ধ নাইট্রোজেনকে জলে নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হবে। তারপরে চলে এসেছিলাম আমরা অন্যান্য উপায়। অ্যামোনিয়াম ডাইক্রোমেট কমলা বর্ণের, সেটাকে উত্তপ্ত করে আমরা নাইট্রোজেন আর ক্রোমিক অক্সাইড সবুজ বর্ণের উৎপন্ন করেছি। অ্যামোনিয়া থেকে দেখেছি অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে ব্লিচিং পাউডারের বিক্রিয়া, প্রত্যেকটাতেই নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। আবার কপারের উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি অ্যাসিড বাষ্প, মানে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করি, সেখানেও দেখলাম নাইট্রোজেন উৎপন্ন হলো, কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হলো। এগুলো আমরা দেখেছি। এগুলো পড়ার পর আমরা নাইট্রোজেনের বিক্রিয়ায় চলে এসেছি। নাইট্রোজেনের প্রথম আমরা আলোচনা করেছি ধাতুর সঙ্গে বিক্রিয়া। একমাত্র লিথিয়াম ধাতু যে নাইট্রোজেনের সঙ্গে ঘরের উষ্ণতায় বিক্রিয়া করে। তারপরে করেছি নাইট্রোজেনের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় যে নাইট্রাইট যৌগগুলো উৎপন্ন হয়, সেগুলোতে যদি জল করি তাহলে সেখানে কি পেয়েছি? অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো সেখান থেকে নাইট্রোজেনকে শনাক্ত করা শিখিয়ে দিয়েছি কীভাবে। একটা আননোন গ্যাস আছে কোনো পাত্রে, সেটার ভেতরে যদি আমরা ম্যাগনেসিয়াম, জ্বলন্ত ম্যাগনেসিয়ামকে তাকে প্রবেশ করাই, তাহলে সেটা একটা সাদা গুঁড়ো পদার্থ ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। এই সাদা গুঁড়ো পদার্থকে যদি জলের মধ্যে নিয়ে ঝাঁকানো হয়, তাহলে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে। যদি অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, তাহলে কি বুঝবো? সেখানে ওই প্রথমে যে আননোন গ্যাস ছিল, অজানা গ্যাসটা নিয়ে আমরা কাজ করেছিলাম, সেই পাত্রে অবশ্যই নাইট্রোজেন আছে। ওই নাইট্রোজেন থাকার কারণেই আমাদের পরে আমরা অ্যামোনিয়া পেয়েছি। তো এইগুলো আমরা করেছি
আচ্ছা, তারপরে পড়েছি হচ্ছে আমার হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলাম। ঠিক আছে, তো এই যে বিক্রিয়াগুলো আমরা পড়লাম নাইট্রোজেনের, তো আজকে আমাদের নাইট্রোজেনের বিক্রিয়ার শনাক্তকরণ, বিশুদ্ধীকরণ, নাইট্রোজেনের সঙ্গে বিভিন্ন ধাতু, শর্ত, এগুলো আমরা পড়ে ফেললাম। পরীক্ষাগার প্রস্তুতি, শনাক্তকরণ সবই পড়েছি। সক্রিয় নিষ্ক্রিয় নাইট্রোজেন কি পড়েছি, সক্রিয়তা নিষ্ক্রিয়তা কখন হবে সেটা বলেছি। তো এই বিক্রিয়াগুলো তোমরা ভালো করে আলোচনা বাড়িতে দেখো, ভিডিওটা ভালো করে ফলো করো। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবে, কমেন্ট করবে অবশ্যই কমেন্ট বক্স থেকে। আর পরবর্তী দিনে আমরা চলে যাব পরবর্তী যে গ্যাসটা আছে হাইড্রোজেন সালফাইড বা হাইড্রোসালফিউরিক অ্যাসিড, যেটাকে অপর নাম হাইড্রোসালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড H2SO এর এক নাম। তো সেইগুলো নিয়ে তার কি রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার প্রস্তুতি, শনাক্তকরণ, বিশুদ্ধীকরণ, এই যে বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করছি, সেগুলো পরের ভিডিওতে আমি আবার আলোচনা করব। আজকে আমার অজৈব রসায়নের দ্বিতীয় ক্লাসে নাইট্রোজেনের সম্পর্কে যে আলোচনা আমি আজকে বললাম, আজকে এখানেই এটা শেষ হলো। তোমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তার মধ্যে নাইট্রোজেনের সম্পর্কে যে আলোচনা, সেগুলো তোমরা ভালো করে দেখে নাও, প্রত্যেকে খাতায় নোট করে নিয়ে বাড়িতে লেখা অভ্যাস করো। আজকে অবধি শেষ করলাম।